স্যার কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা যে চ্যাপ্টারটা আপনাদেরকে করাবো, চ্যাপ্টারটার নাম হচ্ছে ভ্যারিয়েবল অ্যান্ড অ্যাবজর্পশন কস্টিং। ঠিক আছে, অথবা ডিরেক্ট অ্যান্ড অ্যাবজর্পশন কস্টিং বলা হয়, কারণ ভ্যারিয়েবল কস্টিংয়ের অপর নাম হচ্ছে ডিরেক্ট কস্টিং, আর অ্যাবজর্পশন কস্টিংয়ের অপর নাম হচ্ছে ফুল কস্টিং। তো এই চ্যাপ্টারটা আমাদের মাস্টার্সে যারা এমবিএতে আছেন তাদেরও আছে এই চ্যাপ্টারটা, তাদের অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিংয়ের থার্ড চ্যাপ্টার। আর যারা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থার্ড ইয়ারে আছেন, তাদের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের থার্ড ইয়ারে, ম্যানেজমেন্ট রেকর্ড থার্ড ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট সবারই আছে এটা। এটা হচ্ছে আপনাদের থার্ড চ্যাপ্টার। ঠিক আছে, তো যেহেতু আপনাদের সবারই এটা কমন আছে, তো আমরা দুইটা ক্লাসের জন্য এটা একসাথে আপনাদের লেকচারটা দিচ্ছি। তো এখানে আমাদের দেখেন ডিরেক্ট লেভেল মানে ভ্যারিয়েবল কস্টিং আর অ্যাবজর্পশন কস্টিংয়ের মধ্যে ডিফারেন্সটা দেখেন। ধরে নিন একটা পণ্য উৎপাদন করতে আপনার ডিরেক্ট ম্যাটেরিয়াল লাগে 3 টাকা, ডিরেক্ট লেবার লাগে 3 টাকা, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড লাগে 2 টাকা। তো যখন আপনি ভ্যারিয়েবলে করবেন, ভ্যারিয়েবল কস্টিংয়ের ক্ষেত্রে আপনার ম্যানুফ্যাকচারিং ওভারহেড ধরতে হবে 6 টাকা করে, আর যখন আপনি অ্যাবজর্পশন করবেন তখন ধরতে হবে 8 টাকা করে। দ্যাটস দ্য ডিফারেন্স। তারপরে বলতে পারেন তাহলে কি ভ্যারিয়েবল কস্টিংয়ে তাহলে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডটা আসবে না? হ্যাঁ আসবে। তবে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডে ভ্যারিয়েবল ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডটা আলাদা করে বসানো হয়। ঠিক আছে, এটা চারটা আমি আপনাদেরকে পাঠাবো গ্রুপে, আপনারা একটু জাস্ট তুলে নেবেন। যাদের কাছে নাই তাদের কাছে আছে, তারা তুলতে হচ্ছে না, আর যাদের কাছে নাই তারা একটু তুলে নেবেন। আর ভ্যারিয়েবল কস্টিংয়ে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডটাকে যুক্ত করা হয় আলাদা করে, ম্যানুফ্যাকচারিং ওভারহেড এটাকে আনা হয় না। কিন্তু আপনার যখন আপনি অ্যাবজর্পশন কস্টিং করবেন, তখন আপনি যখন ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স লিখবেন বা ম্যানুফ্যাকচারিং কস্ট লিখবেন, তখন সেখানে আপনাকে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডটা সহ ইনক্লুড করতে হবে। ঠিক আছে, দ্যাটস দ্য ডিফারেন্স। আর তেমন কোনো ডিফারেন্স নাই। এই জন্য বলা হচ্ছে ডিরেক্ট কস্টিংটাকে বলা, ভ্যারিয়েবল কস্টিংকে বলা হচ্ছে ডিরেক্ট কস্টিং, আর অ্যাবজর্পশন কস্টিংকে বলা হচ্ছে ফুল কস্টিং। তো আমরা এখন একটা অঙ্ক আপনাদের সাথে আলোচনা করবো, সেটা হচ্ছে এক্সারসাইজ নাম্বার B3। এটা হচ্ছে বিবিএ এর জন্য, বিবিএ যারা আছেন তাদের হচ্ছে B6, আর যারা এমবিএতে আছেন তাদের বইতে আছে এটা B3-তে আছে। ঠিক আছে, তো আমরা অঙ্কটা আলোচনা করছি। দেখেন B3-তে যেমন প্রশ্ন বলছে এক্সিম লিমিটেড প্রডিউসেস 12,000 ইউনিটস অফ এ প্রোডাক্ট ডিউরিং দ্য ফার্স্ট কোয়ার্টার অফ 2012. 10,000 ইউনিটস ওয়ার সোল্ড অ্যাট দ্য রেট অফ টাকা 100 পার ইউনিট। তাহলে যেটা আপনাকে ফার্স্টে করতে হবে, সেলস লিখতে হবে 10,000 গুণ 100 টাকা করে। ঠিক আছে, তাহলে 10 লাখ টাকা আসছে। এরপর বলছে আপনার ম্যানুফ্যাকচারিং লেবার আছে, ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে ফিক্সড একটা আছে, ভ্যারিয়েবল একটা আছে, সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড আছে কত, ফর দ্য কোয়ার্টার অ্যামাউন্টিং টাকা 30,000, হুইচ টাকা 12,000 কি ওয়াজ ভ্যারিয়েবল, মানে সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড টোটাল হচ্ছে 30,000 টাকা, তার মধ্যে 12,000 টাকা হচ্ছে ভ্যারিয়েবল, তাহলে বাকি 18,000 টাকা আমরা ফিক্সড হিসেবে বিবেচনা করতে পারি। আচ্ছা, এরপর আসে আমাদের নেট ইনকাম। ঠিক আছে, নেট ইনকাম বের করতে বলছে, ভ্যারিয়েবল কস্টিংয়ে নেট ইনকাম বের করতে বলছে। এখন ভ্যারিয়েবল কস্টিংয়ে যখন নেট ইনকাম বের করতে বলছে, আমরা এটা কীভাবে করবো একটু খেয়াল করি আমরা। আচ্ছা দেখেন, আপনার এখানে টোটাল উৎপাদন করেছে কত, মানে এখানে আপনার প্রডিউস করছে 12,000 ইউনিট। ঠিক আছে, তো আপনার র ম্যাটেরিয়ালস কত আছে 3,60,000। তো 3,60,000কে আমরা যদি কী করি 12,000 দিয়ে ভাগ করি, তাহলে কী বের হবে, একটা অ্যামাউন্ট বের হবে। তারপর 2,40,000 টাকা আপনার ম্যানুফ্যাকচারিং লেবার আছে, এটাকে আমরা কী করব 12,000 দিয়ে ভাগ করব, তাহলে এখানেও আমাদের একটা ব্যালেন্স বের হবে। ঠিক আছে, এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে ফিক্সড, যেটা সেটা এখানে আসবে না, ভ্যারিয়েবলটা এখানে। তো দেখেন আমরা কীভাবে বের করেছি এটা, দেখেন ম্যানুফ্যাকচারিং, আপনার অঙ্কের মধ্যে দেখেন ম্যানুফ্যাকচারিং কস্ট লেখা আছে, এটা আমি ছবি তুলে আপনাদেরকে পাঠিয়ে দেবো। ম্যানুফ্যাকচারিং কস্ট দেওয়া আছে পার ইউনিট 3,60,000 টাকাকে 12,000 দিয়ে ভাগ করলাম 30 টাকা। ম্যানুফ্যাকচারিং লেবার দেওয়া আছে, ম্যানুফ্যাকচারিং লেবার যে কথা, ডিরেক্ট লেবার একই কথা, 2,40,000 ভাগ 12,000, তাহলে কত আসছে 20। আর ভ্যারিয়েবল ফ্যাক্টরি ওভারহেড হচ্ছে 96,000 ভাগ 12,000, তাহলে টাকা আসছে 8 টাকা, তাহলে টোটাল টাকা হচ্ছে কত 58। তাহলে সেলস তো আমার অঙ্কে দেওয়া আছে, এটা আমরা বসালাম। তো যেহেতু এটা ভ্যারিয়েবল কস্টিংয়ে করতে বলছে, এখানে একটা হেডিং দেবেন ভ্যারিয়েবল কস্ট অফ গুডস সোল্ড। তো ফার্স্টে লিখবেন ভ্যারিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড। ঠিক আছে, ভ্যারিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড থেকে বিগিনিং ইনভেন্টরি আসে, কিন্তু আমাদের এই অঙ্কের মধ্যে কোনো বিগিনিং ইনভেন্টরি দেওয়া নেই। তো দ্যাটস ওয়াই আমাদের বিগিনিং ইনভেন্টরি হেডিংটা আমরা এখানে দিই নি। যদি আপনি মনে করেন লিখতে পারছেন, তাহলে আপনি বিগিনিং ইনভেন্টরিতে এখানে নীল লিখতে পারেন, তবে না লিখলেও চলবে। ভ্যারিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট হচ্ছে আপনার, আপনি মোট 12,000টি পণ্য উৎপাদন করেছেন 58 টাকা করে, তাহলে 6,96,000 টাকা। প্রশ্নে বলছে আপনি মোট বিক্রি করেছেন 10,000টি পণ্য, তাহলে 12,000 থেকে 10,000টি পণ্য বাদ গেলে কত থাকবে, এন্ডিং ইনভেন্টরি 2,000 পণ্য, তাহলে 2,000 গুণ 58, 1,16,000 মেবি, যাই হোক এটা আপনি ক্যালকুলেশন করে দেখবেন। ঠিক আছে, তাহলে টোটাল বিয়ে করে কত আসছে আমাদের 5,80,000 টাকা। তাহলে এবারে সেলস থেকে আমরা যখন এটা কস্ট অফ গুডস সোল্ড 5,80,000 টাকা বাদ দেবো, আমরা কী পাচ্ছি গ্রস প্রফিট 4,20,000 টাকা। আচ্ছা, এরপর যেটা করতে হবে আমাদের, সেটার নাম হচ্ছে ভ্যারিয়েবল সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। ঠিক আছে, ভ্যারিয়েবল। তো আমরা এখানে যেটা দেখলাম যে আমরা সেলস থেকে যখন কস্ট অফ গুডস সোল্ড বাদ দিচ্ছি, গ্রস প্রফিট পেয়েছি। এরপর আমাদের অঙ্কের মধ্যে একটা কথা বলেছিল যে আপনার সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স টোটাল হচ্ছে কত 30,000, তার মধ্যে 12,000 টাকা হচ্ছে ভ্যারিয়েবল। তো ভ্যারিয়েবলটা বসালাম আমরা। তো গ্রস প্রফিট থেকে ভ্যারিয়েবল কমার্শিয়াল এক্সপেন্স যা থাকে অঙ্কে, ভ্যারিয়েবল সেলিং এক্সপেন্স থাকতে পারে, ভ্যারিয়েবল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স থাকতে পারে, ভ্যারিয়েবল কোনো
ম্যানুফ্যাকচারিং ছাড়া বা ভ্যারিয়েবল ফ্যাক্টরি ছাড়া যদি অন্য কোনো খরচ থাকে সেটা ভ্যারিয়েবল গ্রস প্রফিট থেকে বাদ যাবে, বাদ গিয়ে আমাদের কী আসছে কন্ট্রিবিউশন মার্জিন 4,08,000 টাকা। সেখান থেকে ফিক্সড এক্সপেন্স বাদ যাবে। ফিক্সড এক্সপেন্স আপনি অঙ্ক দেখবেন বইয়ের মধ্যে, এটা লেকচারটা শোনার সময় বইটা একটু সামনে নেবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। তো ফিক্সড এক্সপেন্সের মধ্যে কী আছে, একটা ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড আছে 60,000 টাকা, আর ফিক্সড সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড যেটা আমরা 18,000 টাকা পেয়েছিলাম, ওই যে 30,000 টাকার মধ্যে 12,000 টাকা ভ্যারিয়েবলে দিয়েছি, বাকি 18,000 টাকা এখানে দিয়েছে, তাহলে বাদ দিলে কত থাকবে 3,30,000 টাকা। এটা হচ্ছে আমাদের নেট ইনকাম, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে আমাদের কি নেট ইনকাম। ক্লিয়ার করতে পেরেছি আপনাদেরকে? আচ্ছা আচ্ছা, এরপর আমরা যাচ্ছি এক্সারসাইজ নাম্বার B4। এটা বিবি এর বই তো B4 এ আছে, এমবি এর বই তো B4 এ আছে। তো এখানে আপনাকে দুটো রিকোয়ারমেন্ট দিয়েছে। ফার্স্ট রিকোয়ারমেন্টটা বলেছে ক্যালকুলেশন অফ এন্ডিং ইনভেন্টরি ইন ইউনিটস। এন্ডিং ইনভেন্টরি ইউনিটের সূত্রটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনার আপনার এন্ডিং ইনভেন্টরির সূত্রটা হচ্ছে প্রোডাকশনের সাথে ওপেনিংটা যোগ হবে, সেখান থেকে এন্ডিংটা বাদ যাবে, সেলসটা বাদ যাবে। অর্থাৎ ওপেনিংয়ের সাথে প্রোডাকশনটা যোগ হবে, সেখান থেকে কী হবে সেলস ইউনিটটা বাদ যাবে, ঠিক আছে। তো এখন আপনারা যেটা করবেন, এখানের মধ্যে আপনার অঙ্কের মধ্যে লেখা আছে টোটাল প্রোডাকশন কত 8,000 ইউনিট, আর আপনার অঙ্কের মধ্যে লেখা আছে টোটাল সেলস ইউনিট হচ্ছে 5,000, ঠিক আছে। তো আপনাদের এখানে কত থাকলো 3,000 ইউনিট হচ্ছে আপনার এন্ডিং ইনভেন্টরি, ঠিক আছে। প্রোডাকশন থেকে সেলসটা বাদ দিয়েছে, আর যদি বিগিনিং থাকতো তাহলে বিগিনিংটা প্রোডাকশনের সাথে আমরা কী করতাম, যোগ করতাম। আচ্ছা, এবার আসেন অঙ্কটা আমাকে এখানেও ভ্যারিয়েবল কস্টিংয়ে করতে বলেছে। তাহলে আপনাদের বিগিনিং ইনভেন্টরি নাই, সেলস দেওয়া আছে 5,000 ইউনিট 24 টাকা করে, এটা আমরা লিখলাম। তারপরে ভ্যারিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট 24 টাকা, 10 টাকা অঙ্কের মধ্যে লেখাই আছে, দেখেন ডিরেক্ট ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট 10 টাকা লেখাই আছে। আবার ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট 3 টাকা 5 পয়সা বা টোটাল 28,000 টাকা। তো আমরা জানি ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডটা এখানে আসবে না, তাহলে আমরা কত দিয়ে অঙ্কটা করবো 10 টাকা, ধরো ভ্যারিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট 10 টাকা দিয়ে অঙ্কটা করলাম 80,000 টাকা। সেখান থেকে এন্ডিং ইনভেন্টরি বাদ যাবে 3,000 গুণ 10 টাকা 30,000 টাকা। আর যেহেতু বিগিনিং ইনভেন্টরি নাই, এখানে আমরা লিখিনি এটা, যদি আপনি চান লিখতে পারেন, অনেক বইতে নীল দিয়ে লিখেছে, এটা লিখতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে আমরা এখানে কী করলাম, সেলস থেকে আমাদের কস্ট অফ গুডস সোল্ডটা বাদ দিলে আমরা গ্রস প্রফিটটা পাচ্ছি। এরপর আমাদের ফিক্সড এক্সপেন্সগুলো বাদ দিয়ে দেবো, কারণ আমাদের এখানের মধ্যে অঙ্কের মধ্যে কোনো ভ্যারিয়েবল কমার্শিয়াল এক্সপেন্স দেওয়া নেই। ভ্যারিয়েবল কমার্শিয়াল এক্সপেন্স কী কী থাকতে পারে, ফিক্সড ধরেন অ্যাডমিনিস্ট্রেশন সেলিং এক্সপেন্স ভ্যারিয়েবল, তারপর ভ্যারিয়েবল মার্কেটিং এক্সপেন্স, এই ধরনের কিছু কথা আপনাদের অঙ্কের মধ্যে থাকতে পারে। তো আমাদের যে অঙ্কের মধ্যে যেহেতু এগুলো নাই, তাহলে আমরা এটা লিখলাম না, আমরা ডাইরেক্ট ফিক্সড এক্সপেন্সটা লিখলাম। তাহলে কত আসলো 32,000 টাকা। তাহলে আমাদের এই অঙ্ক থেকে আমরা আনসারটা কত পাচ্ছি 32,000, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা যে অঙ্কটা করবো সেটা হচ্ছে বিবিএতে আছে B8 এক্সেস নাম্বার, আর এমবিএতে হচ্ছে B7। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক। এই অঙ্কটার মধ্যে আপনাকে বলেছে দ্য ফলোইং ইনফরমেশন দেওয়া আছে, কিছু ইনফরমেশন দেওয়া, আপনাকে প্রশ্নটা অঙ্কটা করতে বলেছে অ্যাবজর্পশন কস্টিংয়ে, যেটা আমরা এর আগের অঙ্কে করি নাই, ঠিক আছে। আমরা এর আগে দুটো অঙ্ক আপনাদেরকে দেখিয়েছি, দুটো অঙ্কই ছিল আপনাদের ভ্যারিয়েবল কস্টিং। তো অ্যাবজর্পশন কস্টিংয়ে সেলসটা অ্যাজ ইউজুয়াল ঠিক থাকবে, 55,000 টাকা সেলস দেওয়া আছে অঙ্কের মধ্যে, এবং প্রশ্নে বলছে প্রতিটা পণ্যের সেলস ইউনিট হচ্ছে 20 টাকা করে, এটা অঙ্কের মধ্যে লেখাই আছে। তাহলে 55,000 গুণ 20 করলে 11 লাখ টাকা বা যা থাকবে আর কি। এরপর কস্ট অফ গুডস সোল্ডে যাবেন, এখানে কিন্তু ভ্যারিয়েবল কস্ট অফ গুডস সোল্ড হেডিং হবে না, হেডিং হবে কস্ট অফ গুডস সোল্ড, ঠিক আছে। তো কস্ট অফ গুডস সোল্ড লিখবেন। কস্ট অফ গুডস সোল্ড লেখার পরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ফার্স্টে বিগিনিং ইনভেন্টরি লিখবেন। তো এখানে বিগিনিং ইনভেন্টরি নাই, আপনি চাইলে লিখতে পারেন, না লিখলেও চলবে, কোনো সমস্যা নেই। তো ম্যানুফ্যাকচারিং কস্ট আমরা আলাদা করে বের করছি। দেখেন ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট কীভাবে বের করছি, আপনার অঙ্কের মধ্যে লেখা আছে কস্ট অফ ম্যানুফ্যাকচার ভ্যারিয়েবল লেখা আছে 4,60,000 টাকা। তো আমরা জানি 4,60,000 টাকা কী দিয়ে ভাগ করতে হবে, যতটি প্রোডাকশন আপনি করেছেন ততটি। তো অঙ্কের মধ্যে লেখা আছে অ্যাকচুয়াল প্রোডাকশন কত 58,000, তাহলে 4,60,000কে আমরা যখন 58,000 দিয়ে ভাগ করছি আমরা পাচ্ছি কত 7.93। আর ফিক্সডটা দেওয়া আছে 3,50,000, সেটাকেও আমরা 58,000 দিয়ে ভাগ করব, এখানে পাচ্ছি আমরা 6.03। তাহলে টোটাল আমাদের ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট আসছে 13 টাকা 96 পয়সা। এই জায়গাটায় গিয়ে অনেকের সাথে আনসার একটু সমস্যা হতে পারে, কেউ হয়তো এখানে দশমিকের মধ্যে 94 লিখলো, কেউ হয়তো 04 লিখলো, এই জন্য তো আপনার অ্যান্সারের সাথে 500-1,000 টাকা ডিফারেন্স আসতে পারে। তো এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, এরকম অঙ্ক থাকলে আপনার নর্মালি এইভাবেই করে দেবেন, ঠিক আছে। তো এবার আসেন, তাহলে আমরা ম্যানুফ্যাকচারিং কস্ট কত লিখবো, ম্যানুফ্যাকচারিং কস্ট অঙ্কের মধ্যে লেখাই ছিল 3,50,000 যোগ 4,60,000 লিখলাম আমরা। সেখান থেকে আমরা এন্ডিং ইনভেন্টরি বাদ দেবো 3,000 ইন্টু কত 13.96 টাকা। কারণ আমাদের এন্ডিং ইনভেন্টরি কীভাবে পাইলাম আমরা, কারণ আমি সেলস করছি 55,000 কিন্তু আমি প্রোডাকশন করেছি 58,000, তাহলে 58,000 থেকে 55,000 চলে গেলে আমার এন্ডিং ইনভেন্টরি থাকবে 3,000। তো ওই 3,000কে আমরা কী করবো, ওই 13.96 যেটা আমরা এখানে পেয়েছি এটা দিয়ে গুণ করবো, তাহলে আমাদের কস্ট অফ গুডস সোল্ড আসছে এটা। এবারে সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে গ্রস প্রফিট আসবে 3,31,880। এবার সেখান থেকে কমার্শিয়াল এক্সপেন্সগুলো আমরা বাদ দেবো। অঙ্কের মধ্যে দেখেন অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আলাদা করে লেখাই আছে, ভ্যারিয়েবল এক্সপেন্স
1,74,000, ফিক্সড ভ্যারিয়েবল হচ্ছে 1,40,000, তাহলে যোগ বিয়োগ করলে কত থাকবে? 3,14,000 টাকা, নেট ইনকাম আসবে 17,880 টাকা। আমি কি অঙ্কটা বুঝতে পেরেছি না? আমাকে অবশ্যই আপনারা অঙ্কগুলো দেখবেন, দেখে আমাকে জানাবেন বুঝতে পেরেছেন কিনা। এরপর আমরা চলে যাচ্ছি আরেকটা অঙ্কে। হ্যাঁ, এবার আসেন আমরা করব এক্সারসাইজ নাম্বার B9। এটা দুইটা পরীক্ষার্থীর জন্য, MBA BBA দুইটার জন্য কি B9টা দেওয়া আছে, সেম অঙ্ক। আসেন তো আমরা যেটা করব, এই অঙ্কের মধ্যে একটু ছোট্ট কাজ আছে আপনাদের, যেটা আপনি আগের অঙ্কগুলোতে পাননি, এই অঙ্কগুলোতে আমরা এটা করব, ঠিক আছে? আসেন আসেন তো আমরা এই অঙ্কটা একটু করছি। আসেন, ফার্স্টে কি বলছে, সেলস দেওয়া আছে আপনার কত, 1,00,000 ইউনিটস, 24 টাকা করে। ভ্যারিয়েবল কস্ট এক্সপেন্স লেখা আছে 12 টাকা করে। তো যাই হোক, তো এখন আমাদেরকে যে অঙ্কটা দিয়েছে এটা হচ্ছে ভ্যারিয়েবল কস্টিংয়ের উপর বেস করে, আপনার প্রশ্ন দেখতে পাচ্ছেন, কিন্তু আমাকে করতে বলেছে অ্যাবজর্পশন কস্টিংয়ে, ঠিক আছে? তো এখন অ্যাবজর্পশন কস্টিংয়ে যখন করতে যাব তখন অঙ্কটার প্যাটার্নটা একটু চেঞ্জ হয়ে যাবে। ফার্স্ট অফ অল আমাদেরকে বের করতে হবে আপনার ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিটটা। তো অঙ্কের মধ্যে তো লেখাই আছে যে ভ্যারিয়েবল কস্ট অফ গুডস সোল্ড 12 টাকা। তো আমরা তো জানি এখানে আমাদের 12 টাকা দিয়ে আমি অঙ্কটা করতে পারবো না, কেন? কারণ আমরা জানি যে অ্যাবজর্পশন কস্টিংয়ে অবশ্যই ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডটা যুক্ত হয়। তো অঙ্কের মধ্যে বলছে যে কোম্পানির নর্মাল ক্যাপাসিটি ছিল 1,50,000 ইউনিট, তার মানে 1,50,000 ইউনিটের জন্য সে টোটাল ফ্যাক্টরি ওভারহেড খরচ করেছে 6 লাখ টাকা। কি বলছি? অর্থাৎ ওরা টোটাল 6 লাখ পণ্যের জন্য খরচ করেছে 1.5 লাখ, 1.5 লাখ পণ্যের জন্য খরচ করেছে 6 লাখ টাকা। মনে রাখবেন, যখনই কোনো ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডকে আপনি প্রোডাক্ট ইউনিট দিয়ে ভাগ দেবেন, যদি অঙ্কের মধ্যে অ্যাকচুয়াল প্রোডাকশন দেওয়া থাকে কিন্তু অঙ্কের মধ্যে কোনো নর্মাল ক্যাপাসিটি দেওয়া নেই, তাহলে আপনি অ্যাকচুয়াল প্রোডাকশন দিয়ে ভাগ করবেন। কিন্তু কোনো অঙ্কের মধ্যে যদি নর্মাল ক্যাপাসিটি দেওয়া থাকে এবং অ্যাকচুয়াল প্রোডাকশনে দেওয়া থাকে, তাহলে অবভিয়াসলি আপনাকে অ্যাকচুয়াল নর্মাল ক্যাপাসিটি দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে কত দেখেন, 6 লাখকে 1.5 লাখ দিয়ে ভাগ করলে আমরা কি পাচ্ছি? যখন 1.5 লাখ দিয়ে 6 লাখকে যখন আমরা 1.5 লাখ দিয়ে ভাগ করছি তখন আমরা কত পাচ্ছি? 4 টাকা। তাহলে কত হইলে আমাদের 16 টাকা। তাহলে এখানে দেখেন বিগিনিং ইনভেন্টরি অ্যাজ ইউজুয়াল অঙ্কেও নাই। ম্যানুফ্যাকচারিং কস্ট দেওয়া আছে 1,45,000 গুণ 16, কেন? কারণ আমরা তো প্রশ্নে বলেই দিয়েছে যে আপনার প্রোডাকশন নর্মাল ক্যাপাসিটি মানে আপনার উৎপাদন করার ক্ষমতা আছে 1,50,000, কিন্তু আপনি উৎপাদন করেছেন 1,45,000। তাহলে 1,45,000 গুণ 16। এবার দেখেন, আপনি উৎপাদন করেছেন 1,45,000, কিন্তু আপনি সেলস করেছেন 1,00,000 ইউনিট। তাহলে আপনার কাছে এন্ডিং রয়ে গেছে কত? 45,000 ইউনিট ইন্টু 16। আচ্ছা, এতটুকু পর্যন্ত অঙ্কটা আমরা আগেও করেছি, বুঝবো। কিন্তু এরপর একটা আন্ডার অ্যাপ্লাইড ফিক্সড ফ্যাক্টরি কস্ট আসছে। প্রশ্ন হচ্ছে এটা কোত্থেকে আসলো? মনে রাখবেন, যেহেতু আপনি ফ্যাক্টরি ওভারহেডটাকে নর্মাল ক্যাপাসিটি দিয়ে ভাগ করেছেন, তারপরে আপনি টোটাল 1.5 লাখ পণ্যের জন্য 6 লাখ টাকা খরচ করেছেন। 1.5 লাখ পণ্যের জন্য 6 লাখ, প্রতিটা পণ্যের জন্য কত? 4 টাকা। কিন্তু অ্যাকচুয়ালি তো আপনি 1.5 লাখ পণ্য উৎপাদন করতে পারেননি, আপনি উৎপাদন করতে পেরেছেন 1,45,000। অর্থাৎ আপনার নর্মাল ক্যাপাসিটির চেয়ে যদি অ্যাকচুয়াল প্রোডাকশন কমে যায় তখন আপনার আন্ডার অ্যাপ্লাইড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডটা আসবে। আর যদি নর্মাল ক্যাপাসিটির চেয়ে যদি আপনার অ্যাকচুয়ালটা বেড়ে যায় তখন কী হবে? ওভার অ্যাপ্লাই, তখন সেটা বিয়োগ হবে। তাহলে আন্ডার অ্যাপ্লাইড ফিক্সড ফ্যাক্টরি কস্ট কত? 5,000 গুণ 4, 20,000 টাকা গ্রস প্রফিট আসছে। এরপর গ্রস প্রফিট থেকে আপনি কমার্শিয়াল এক্সপেন্সটা বাদ দেবেন, নেট ইনকাম আসবে। ঠিক আছে? তো আপাতত এই 4টা অঙ্ক আপনারা দেখেন বাসায়, আমি ছবি তুলে আপনাকে পাঠাচ্ছি। আর পাশাপাশি আমি গ্রুপের আপনাদের যে ভ্যারিয়েবল অ্যাবজর্পশন কস্টিং শিটটা সেটাও পাঠাবো। বাকি ক্লাসে আমরা পরবর্তীতে আরও একটু বিস্তারিত অঙ্কগুলো করবো, কারণ আমরা B10 আছে, C1 C2 আছে, এগুলো আপনার একটু কঠিন টাইপের অঙ্ক, মানে একটু লেংদি টাইপের অঙ্ক, এগুলো আমরা পরের ক্লাসে করবো। ঠিক আছে? মানে কালকের ক্লাসে। তো আজকে আপনাদের ক্লাসটা এ পর্যন্ত থাকবে। যদি কোনো সমস্যা থাকে, এই অঙ্কগুলো না বুঝেন এবং এই অঙ্কগুলো দেখে আমি এক্সারসাইজ B1 থেকে B9 পর্যন্ত যে 4টা অঙ্ক আমি করিয়েছি, ওই 4টা ব্যতীত আর যে 4-5টা অঙ্ক আছে, এগুলো বাসায় একটু আপনি প্র্যাকটিস করবেন। যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে গ্রুপে পোস্ট করবেন। ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।